স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। তিস্তা নদী রক্ষা আন্দোলন ঘিরে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে ৪৮ ঘণ্টা লাগাতার কর্মসূচিতে জড়ো হচ্ছেন মানুষ। নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার ১১টি স্থানে এই কর্মসূচিতে যোগ দেবেন বিএনপি ও মিত্র দলের কেন্দ্রীয় নেতারা। বেলা ২টায় কাউনিয়ার তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচিতে ৩ লাখ মানুষের উপস্থিতি আশা করছেন আয়োজকরা। আমরা দীর্ঘদিন যাবত আমরা খুব কষ্ট ভোগ করতেছি। এই নদী সবসময় ভাঙে, আমরা একটা করে বাড়ি 7বার 8বার করে আমাদের এই এলাকার মানুষের বাড়ি ভাঙে যায়, 7বার 8বার করে আমরা এখান থেকে সরে নেই। তো এবার দুলু ভাই আমাদের এই আন্দোলনের ডাক দিয়েছে। এই আন্দোলনে 48 ঘন্টা আমরা এখানে অবস্থান করব। এই 2 দিনকার লাগাতার কর্মসূচি, যতক্ষণ পর্যন্ত আমাদের বাস্তবায়ন হয় নাই, সরকার আমাদের দাবিটা মেনে নেয় নাই, অতদিন পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত থাকবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা মোকাবিলায় একযোগে কাজ করতে চায় ঢাকা ও দিল্লি। রবিবার ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগ ও চ্যালেঞ্জ মোকাবিলার কথা স্বীকার করেছে উভয় পক্ষ। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, ভিসা সহ দ্বিপক্ষীয় প্রায় সব বিষয়ে তারা আলোচনা করেন। বৈঠকে গঙ্গা চুক্তি নবায়নের জন্য বাংলাদেশের তরফ থেকে তাগাদা দেওয়া হয়। এছাড়া সার্কের স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্ব তুলে ধরে বিবেচনার অনুরোধ করা হয় বৈঠকে। একই সঙ্গে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রথম বৈঠক করেছিলেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। বাংলাদেশের সাংবাদিকদের ওপর হামলা বাড়ছে উল্লেখ করে তা বন্ধে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়। RSF বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার অগ্রগতি হওয়ার আশা করা হলেও সাংবাদিকেরা এখনও অরক্ষিত। বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকেরা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। এসব ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনতে ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। রাত 11টার পর রাজধানীর অধিকাংশ পুলিশ বক্সে পড়ে তালা। পুলিশ সদস্যদের দেখা যায় না রাজপথে। এমন পরিস্থিতিতে অরক্ষিত হয়ে পড়ে মহানগরী। দিনে দিনে রাতে মানুষের ব্যস্ততা বাড়লেও তারা থাকেন উৎকণ্ঠা আর নিরাপত্তাহীনতায়। অবশ্য পুলিশের দাবি, রাতে ট্রাফিকের অন্তত 39টি পয়েন্টে অফিসাররা দায়িত্ব পালন করেন। রাতে ঢাকার রাস্তায় পুলিশ যেন অমাবস্যার চাঁদ। কাগজে কলমে তল্লাশি চৌকি ও টহল দল পর্যাপ্ত থাকলেও সড়কে দেখা মেলে কম। এদিকে ছিনতাইয়ের আতঙ্কে নগরবাসী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, রাতে ট্রাফিকের 39টি পয়েন্টে অফিসাররা ডিউটি পালন করেন। এছাড়াও 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ভোর 7টা পর্যন্ত অবস্থান করেন তারা। দেওয়া হচ্ছে স্পেশাল ট্রেনিং।
রাত 10টা থেকে 2টা পর্যন্ত 39টা পয়েন্টে ডিউটি করে, 10টা পয়েন্ট আবার একবার ভোর পর্যন্ত ডিউটি করে। আমাদের পুলিশ কমিশনার স্যার নির্দেশনা দিয়েছে ট্রাফিকের সার্জেন্টদের ট্রেনিংটা আবার একটু রিহার্সাল করে নেওয়া। তবে বাস্তব চিত্র ভিন্ন। শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, কাকরাইল, রামপুরা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরেও দেখা মেলেনি পুলিশ সদস্যদের। তবে সন্ধান মেলে ছিনতাইয়ের কবলে পড়া এক ব্যক্তির। আমি এই যে উত্তরবাড্ডা ট্রিপ নিয়ে গেছি, তখন ভিতর থেকে আমার 4-5টা ছেলে আটকাইয়া যাত্রী নামানোর পরে আমার থেকে টাকা পয়সা নিয়ে গেছে। কারোর কোনো নিরাপত্তা নেই। নতুন কোনো সরকার না আসা পর্যন্ত আমার মনে হয় এটা এরকমই থাকবে। নগরবাসী বলছে রাত 10টা-11টার পর থেকেই দেখা মেলে না পুলিশ সদস্যদের। রাতে বাইরে বের হলেই আতঙ্কে থাকতে হয় তাদের। এখানে রাতের বেলা যাদের পুলিশিং কার্যক্রম চালানোর কথা এরকম কোনো কিছুই দেখা যায় না, সবসময়ই তালা মারা থাকে। যেমন আমরা সবাই এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। রাতে এমনি বক্সগুলো যদি খালি পড়ে থাকে তাহলে এগুলো নিরাপত্তা কে দিবে? আমরা প্রতিদিনই আসি, কিন্তু রাতে কোনো সময় ট্রাফিক পুলিশ নাই। রাতে আতঙ্কে থাকা নগরবাসীর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর শতভাগ সক্রিয়তা থাকা জরুরি বলে মনে করেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। যদিও ডিএমপি থেকে বলা হচ্ছে যে তাদের অতিরিক্ত টিম আছে, ব্যবস্থা আছে, যদি ব্যবস্থা থেকেই থাকে তাহলে সেটি শতভাগ কাজ করছে না কেন? অপরাধীদের রাতের অপরাধের যে দৌরাত্ম্য, অপরাধীদের যে অপরাধমূলক যে দৌরাত্ম্য, সেটি ক্রমান্বয়ে বাড়ছে কেন? শাহবাগ কিংবা মিরপুর, ফার্মগেট কিংবা কাকরাইল, রাজধানীর রাতের সরজমিনে ট্রাফিক পুলিশ বক্সের দৃশ্য মিললেও দেখা মেলেনি পুলিশ সদস্যদেরকে। এদিকে রাতের রাজধানীর নগরবাসী রয়েছে হুমকির মুখে, কেননা রাতেই যেন অপরাধের মাত্রা বাড়ছে দিনকে দিন। অথচ ট্রাফিক পুলিশ বক্সগুলো থাকলেও সেখানে রয়েছে তালাবন্ধ অবস্থায়। এদিকে জনসাধারণ রয়েছে নিরাপত্তাহীনতার মধ্যে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছেই না। জ্বালানি খাতের সাবেক 2 শীর্ষ কর্মকর্তার বাসায় 11 দিনের ব্যবধানে ডাকাতির ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। নগরীতে খুন, ডাকাতি, ছিনতাই, চুরি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল সহ নানা অপরাধে জনমনে বাড়ছে আতঙ্ক। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইস্টার্ন রিফাইনারির এমডি লোকমান হাকিম ও যমুনা অয়েল কোম্পানির এমডি গিয়াসউদ্দিন আনসারি নিজেদের পদ থেকে সরে যেতে বাধ্য হন। দায়িত্বে থাকার সময় 2 জনের বিরুদ্ধে উঠে অনিয়মের নানা অভিযোগ। গিয়াসউদ্দিন আনসারির খুলশী এলাকার ফ্ল্যাটে 590 কোটি টাকা আছে এমন তথ্যে গেল 24শে জানুয়ারি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে হানা দেয় 20 জনের ডাকাত দল। ঘটনাস্থল থেকে আটক করা হয় 11 জনকে। এছাড়া 27শে জানুয়ারি ও 4 ফেব্রুয়ারি ডাকাতির প্রস্তুতির সময় ধরা হয় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের 6 সহযোগী সহ 8 জনকে। রাস্তার মধ্যে প্রশাসন নাই, পুলিশ প্রশাসন নাই, আর যারা চুরি ডাকাতি করতেছে ওরা এই সুযোগে কাজ করে দিচ্ছে আর কি। এই শহরে সন্ধ্যার পর বের হওয়াটা আসলে সবার জন্য মানে এক ধরনের আতঙ্ক কাজ করে। গত 6 মাসে 10টি ডাকাতির ঘটনা ঘটেছে নগরীর 16 থানা এলাকায়। হত্যার শিকার 51 জন। পুলিশ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে সব ব্যবস্থা। 999 আছে, আমাদেরকে যে কোনো সময় জানালে 999-এর মাধ্যমে আমরা দ্রুত সেখানে রেসপন্স করার চেষ্টা করি। প্রতিদিন যে চেকপোস্টগুলো, তারপরে যে অভিযান, সেগুলো চলমান আছে, পুলিশ অ্যাক্টিভ আছে। পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সংকটের সুযোগ নিচ্ছে অপরাধীরা, মত বিশেষজ্ঞদের। পুলিশের বিতর্কারী আপনার আস্থা অনাস্থা সংকট আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশের সাথে পাবলিকের যে অনাস্থা সেটি আরো এখন গভীরভাবে ফুটে উঠছে। সেই জায়গা থেকে পুলিশের যে মনোবল সেটাকে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের পাশাপাশি আমরা সাধারণ জনতা যারা রয়েছি পুলিশকে আশ্বস্ত করা উচিত। 5ই আগস্টের পর নগরীর বিভিন্ন থানায় আক্রমণ চালিয়ে লুট করা 950 অস্ত্রের মধ্যে এখনও হদিশ মেলেনি 166টির। অস্ত্র উদ্ধার অভিযানের পাশাপাশি হত্যা, ডাকাতি ও ছিনতাই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে জানিয়েছে পুলিশ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় রংপুরে 23টি মামলা হয়েছে। তবে এসব মামলায় এখন দেখা যাচ্ছে নানা অসঙ্গতি। ঢালাও আসামি, এক ঘটনায় একাধিক মামলা হয়েছে। অনেক মামলার বাদী চেনেন না আসামিদেরও। ভিন্ন উদ্দেশ্যে করা এসব মামলা বিচার কাজ বাধাগ্রস্ত করছে বলছেন আইনজীবী ও বিশ্লেষকরা। পুলিশের আশ্বাস নিরাপরাধ কাউকে হয়রানি না করার।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শুরু থেকেই উত্তাল ছিল রংপুর। আন্দোলন দমনে সরকার সহিংস হলে হতাহত হয় অনেকে। এসব ঘটনায় জেলায় এখন পর্যন্ত 23টি মামলায় আসামি কয়েক হাজার। গত 18 জুলাই শহরের মডার্ন মোড়ে পুলিশের গুলিতে মারা যান অটো চালক মানিক মিয়া। প্রায় 1 মাস পর স্থানীয় কয়েকজনের সহযোগিতায় 119 জনকে আসামি করে তাজহাট থানায় মামলা করেন নিহতের মা নূরজাহান। তবে লিখতে পড়তে না পারা এ নারী মামলা করে এখন বিপাকে। মামলায় আসামিদের তালিকায় রয়েছে তারই কয়েকজন স্বজন। কাই বাবা করছে আল্লাহ তো মুখ নিয়ে গেছে কইছে একটা শহীদ মুই তার বোঝো না বা আমারে আত্মীয়দের গাঁকে ডুবিদের আসামি আমার চাচাতো ভাই মেম্বার তাইও হয়েছে, আমার খালাতো ভাই মামাতো ভাই বোনের স্বামী। আন্দোলনে ঢাকার উত্তরায় মারা যান হারাগাছ থানার বাসিন্দা লাভলু মিয়া। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় 22 আগস্ট মামলা করেন নিহতের ভাই। কিন্তু একই ঘটনায় উত্তরা পূর্ব থানায় ভুক্তভোগীর ফুফাতো ভাই পরিচয়ে দুখু মিয়া নামে এক ব্যক্তি মামলা করেন, যদিও লাভলুর স্বজনরা চেনেন না বাদীকে। আমার স্বামীর ফুফাতো ভাই কোন কালের ফুফাতো ভাই তা আমি তো চিনি না। হারাগাছে কে জানি দুখু মিয়া তার আমি চিনি না, যেটা হারাগাছের বড় লোক আছে তার নামে মামলা করছে দিয়ে এইটা নিয়ে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তবে দুখু মিয়া জানান রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে তাকে দিয়ে মামলা করানো হয়েছে। সে দল মামলা করছে, আমি মামলা করলাম কিভাবে? বাদী আমি তো চেনা প্রমাণের মধ্যে আছি। দলীয় মামলা, এই মামলা জেলা করছে, আমাকে বাদী বানাইছে, ফোকাসিং করেছে, সেটা আমি বুঝি না। শুধু তাই নয়, রংপুরে কিছু মামলায় নাম এসেছে অন্য জেলা ও বিদেশে বসবাসকারীদের। আমার নামে মামলা দেওয়া হলো। আমার ভাই ব্যারিস্টার মঞ্জুম আলী লন্ডনে থাকে, তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, তার নামে মামলা দেওয়া হলো। বাদীকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, উনিও আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না। উদ্দেশ্যমূলক এসব মামলা নিয়ে বিব্রত আইনজীবীরা। মামলা পরিচালনায় জটিলতায় পড়ছেন তারা। হয়তো অরিজিনাল যারা দোষী লোক তারা বাদ পড়ে গেছে, অনেক নির্দোষ লোকও দেখা যাচ্ছে এখানে আসামি হিসেবে তাদের তালিকায় নাম আসছে। পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত এই মোকদ্দমাগুলোতে পরিচালনা করতে আমরা বিব্রত বোধ করতেছি। এ ধরনের প্রশ্নবিদ্ধ মামলা ভুক্তভোগীদের সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে বলছেন বিশ্লেষকরা। প্রতিহিংসার কারণে যারা নিরপরাধ নির্দোষ মানুষও এখানে জড়িয়ে গেছে, তো এই সন্দেহের সুবিধাগুলো কিন্তু আসলে এই প্রকৃত আসামিরা পাবে, প্রকৃত অভিযুক্তরা পাবে, তারা বেকসুর খালাস হয়ে যেতে পারে। আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত প্রক্রিয়া জটিল হয়েছে, এমনটা স্বীকার করে নিরপরাধ কাউকে হয়রানি না করার আশ্বাস পুলিশের। বিষয়টি একটু কঠিন এবং সময় সাপেক্ষ বিষয়। এতজন আসামি যাচাই বাছাই করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে পুলিশ সেটি উল্লেখ করবে। উদ্দেশ্য প্রণোদিত এসব মামলার বিষয়ে সরকারের পদক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। যেমনটা জানাচ্ছিলাম, তিস্তা নদীর তীরে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে এবং সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাজেদ, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির বিস্তারিত জানাবেন, কেমন উপস্থিতি দেখছেন? শান্তা, আসলে কর্মসূচির উদ্বোধন হবে বেলা 2টায়। সেদিক থেকে যারা আসলে নেতাকর্মী রয়েছেন তাদেরকে এখন পর্যন্ত আমরা দেখছি না। তবে যারা সাধারণ মানুষ রয়েছেন এবং এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করছেন উৎসুক জনতা, তারা কিন্তু এরই মধ্যে এই কর্মস্থলে আসতে শুরু করেছেন। সকাল 8টার পর থেকেই আমরা এখানে এসে দেখেছি যে সেই সমস্ত মানুষজন তারা এসেছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন। যেহেতু এই কর্মসূচিতে 2 থেকে 3 লক্ষ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে, সেদিক থেকে কিন্তু তাদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার তদারকিও করছেন যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন। এখানে পানি বিদ্যুতের লাইনের পাশাপাশি তাদের খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা সেটি করা হচ্ছে। এবং এই 5 জেলা মিলে যে 11টি তাদের স্থান রয়েছে কর্মসূচির, সেই 11টি স্থানের মধ্যে মূল কর্মসূচিটি কিন্তু এখানেই পালিত হবে। বিকেল 4টায় এখানে যোগ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ সময় ধরে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলে বিগত সরকার এখানে ভোট নিয়ে গেছেন, এখানকার মানুষের সাথে প্রতারণা করেছেন, কিন্তু কেউই এই কর্মসূচি বা এই মহাপরিকল্পনা সেটি বাস্তবায়ন করেনি। ফলে বর্ষায় যেমন ধুধু মরুর প্রান্তরে রূপ নেয় তিস্তার দুদিক, গ্রীষ্মকালে এবং বর্ষা মৌসুমে দেখা যায় যে ভাঙন প্লাবনে এই অঞ্চলের দুকুল ছাপিয়ে যায় এবং এই জনপদের মানুষ তখন আসলে উদ্বাস্তু হয়ে পড়ে।
প্রতিনিয়ত ভিখারির তালিকা বাড়ে। তো এই যে তিস্তার যে ভোগান্তি সেটি দীর্ঘ সময়ের, স্বাধীনতা পরবর্তী সময় শুধু না, তিস্তার 240 বছর বয়সে এই নদীর এখন পর্যন্ত কখনোই বিজ্ঞানসম্মত উপায়ে শাসন করা হয়নি। ফলে নদীর সমতল বা নদীর পেট সেটি সমতলের সাথে মিশে গেছে এবং এই ভোগান্তি বাড়ছে। এই অঞ্চলের মানুষের এখন দাবি যে একদিকে তিস্তার পানির ন্যায্য হিস্যার তারা যে অধিকার সেটি তারা চান, অন্যদিকে তিস্তা যে মেগা প্রকল্প আছে সেই মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যেতে চান। শান্তা, জানিয়ে রাখতে চাই এই আন্দোলন যেহেতু 48 ঘন্টা লাগাতার কর্মসূচি, সেই কারণে এখানে কিন্তু নানান রকমের বিনোদনের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে তিস্তা কেন্দ্রিক অনেকগুলো গান, নাটিকা সহ বিভিন্ন খেলাধুলারও, গ্রামীণ খেলাধুলারও আয়োজন করা হয়েছে। সব মিলে এই কর্মসূচিকে উৎসবমুখর এবং উজ্জীবিত করবার জন্য বিএনপির কেন্দ্রীয় প্রায় ডজন খানেক নেতাকর্মীও এখানে যোগ দেওয়ার কথা রয়েছে। তো সবকিছু মিলে প্রস্তুতি চলছে, মানুষজন আসতে শুরু করেছে। শান্তা। মাজেদ, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পরপর 4টি গাড়ির সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। সোমবার সকাল 7:30টার দিকে এক্সপ্রেসওয়ের কামারাখোলায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, সকালে শ্রীনগরের কামারখোলায় ঘন কুয়াশায় দাঁড়িয়ে থাকা একটি পিকআপে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এ সময় একই লেনে আসা দুটি বাস পরপর পেছন থেকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় দুটি বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন কেটে আহতদের উদ্ধার করা হয়। রাজধানীর যাত্রাবাড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবা মা নিহত হয়েছেন, আহত হয়েছেন মেয়ে। সোমবার সকালে মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা রুনা আক্তার। আহত বাবা আব্দুল জব্বারকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এদিকে মেয়ে জুঁই আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের স্বজনরা জানান তাদের বাসা রাজধানীর ডেমরায়, আর গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীর 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। প্রশংসনীয়, বিশেষ করে ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় কোস্টগার্ডের সদস্যগণ বিপন্ন মানুষের জীবন রক্ষা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদান রাখছে। ছাত্র জনতা গণ অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযানের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড অসাধারণ ভূমিকা পালন করেছে। সামগ্রিকভাবে বাংলাদেশ কোস্টগার্ড একটি দক্ষ, আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসাবে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিতে টেকসই অবদান রেখে চলছে। প্রিয় কোস্টগার্ড সদস্যবৃন্দ, নদীমাতৃক এদেশে যুগের প্রয়োজনে এই বাহিনী সংযুক্ত হয়েছে 189টি আধুনিক ও দ্রুতগামী জলযান, যা এই বাহিনীর অভিযানিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করেছে। নির্মিত হয়েছে বাসস্থান, ব্যারাক ও প্রশাসনিক ভবন। গভীর সমুদ্র যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন আনয়ের লক্ষ্যে কোস্টগার্ডের জাহাজ সমূহে স্থাপিত হয়েছে ভিসেট নেট সিস্টেম। এছাড়া বিভিন্ন নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ইনশোর পেট্রোল ভেসেল, ফ্লোটিং ক্রেন, টাগবোট এবং বিভিন্ন ধরনের হাই স্পিড বোট কোস্টগার্ডের বহরে যুক্ত করা হয়েছে। এ বাহিনীর জাহাজসমূহের মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির জন্য মুন্সিগঞ্জ জেলায় গদারিয়ায় নির্মিত হয়েছে একটি আধুনিক ডকইয়ার্ড, যা ভবিষ্যতে কোস্টগার্ড ছাড়াও অন্যান্য সংস্থার জাহাজ এবং বোট মেরামতে সহায়তা ভূমিকা রাখবে। আলু চাষ করে লোকসানে পড়েছেন নওগাঁর চাষিরা। গত বছর ভালো দাম পাওয়ায় এবারও দ্বিগুণ উৎসাহ নিয়ে আলু চাষ করেন কৃষক। কিন্তু বর্তমান বাজার দরে লাভ তো দূরের কথা, খরচও তুলতে পারছেন না তারা। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে লোকসানে বিক্রি করতে হচ্ছে আলু। গেল বছর বাজার ভালো থাকায় লাভের আশায় নওগাঁয় এবছর রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ করেছেন চাষিরা। বীজের উচ্চমূল্য এবং সার ও কীটনাশক প্রয়োগে এবছর আলু উৎপাদন খরচও হয়েছে দ্বিগুণ। আলুর ফলন ভালো হলেও কৃষকের মুখ মলিন। আলুর দাম কম হওয়ায় হতাশ তারা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 10 থেকে 15 টাকায়। বিঘা হারি 80 মন আমাদের টার্গেট, কিন্তু দেখা গেছে এখন বর্তমান বাজার 350 থেকে 400 টাকা মন।
সেখানে আমাদের বিঘা হারে হয়তো ৫-৬ হাজার টাকা লোকসান হচ্ছে। ৮০-৮৫ মন মতো হচ্ছে, ফলন ভালোই হচ্ছে, কিন্তু আমরা মানে টাকা কম পাচ্ছি না বাবা বিক্রি করতে। আলু এখন বড় আলু 400 টাকা মন, সংসারে ভাড়া আছে, অনেক কিছু আছে, সংসারে ঘাটতি, এইভাবে সংসার হচ্ছে না, লস যাচ্ছে। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই আলু বিক্রি করতে হচ্ছে কৃষকদের, আর এতে বড় ধরনের লোকসানে পড়তে হচ্ছে তাদের। রাখতে চাইলেও পচে যাবে, সে কারণে বাড়িতে সংরক্ষণ করা যাচ্ছে না। ভালো করে সংরক্ষণ করে রাখতে পারি, 2-4 মাস পর জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমরা হয়তো 1000-1200 এরকম দাম পাবো। মৌসুমের শুরুতে সরবরাহ বেশি থাকায় আলুর দাম কিছুটা কম, তবে চাষিদের লাভবান করতে ঘরোয়া পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি কর্মকর্তার। চাহিদার তুলনায় এখানে আমাদের আলুর উৎপাদন বেশি হয়েছে, তো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি প্রথমত আলু সংরক্ষণের প্রতি। এর পাশাপাশি যেহেতু আমাদের হিমাগারের সংখ্যা কম, তো আমরা কৃষকদেরকে প্রথমত বলছি দেশীয় পদ্ধতিতে তার আলুটি সংরক্ষণের জন্য। এবছর জেলায় 25,940 হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4 লাখ মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জ সিলেট মহাসড়কের দুই পাশে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করলেও আবারও দখলে নেন দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, উচ্ছেদ পরবর্তী সংরক্ষণ ও দেখভাল না করায় উচ্ছেদের সুফল আসছে না বলছেন সংশ্লিষ্টরা। গেল 15 জানুয়ারি সুনামগঞ্জের ওয়েসখালী থেকে জাওয়া বাজার পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ। প্রতিবছর এমন আয়োজন করে সড়কের দুই পাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান নামে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। এতে ক্ষতিগ্রস্ত হয় অবৈধভাবে দখলে নেয়া নিম্ন আয়ের এসব দোকানিরা। তবে উচ্ছেদ নয়, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, উচ্ছেদ পরবর্তী সংরক্ষণ ও দেখভাল না করার কারণে উচ্ছেদে কোনো লাভ হয় না বলছেন সংশ্লিষ্টরা। এতে প্রতি বছর অনেক টাকা অপচয় হয় সরকারের। সকালে আইয়া তো আমরা সমস্ত মাল সামানা সহ বারে গোটা ফেলাইয়া দিছে। 5 মিনিটের সময় চাইছে, কিন্তু কোনো সময় দেয় নাই। আমাদেরকে বেশি একটু সময় দেওয়া হয় নাই, আমরা মালামাল কিছু বার করতে পারি নাই। যে সময় ভাঙাচোরা হয়, সরকারের টাকা আর্থিক নষ্ট হয়, পরবর্তীতে কোনো পদক্ষেপ নেয় না, আবার যেই স্থানে সেই স্থানে আবার দখল হয়ে যায়। এদিকে শ্রমিক সংকটের কথা জানিয়ে দায়িত্বশীলরা জানায় উচ্ছেদ পরবর্তী রাতের আধারে আবারও দোকানপাট নির্মাণ করার কথা। আমাদের শ্রমিকের পরিমাণ কম, আমরা যতটুকু চেষ্টা করি বাধা সৃষ্টি করি, তারপরেও রাতের আধারে অবৈধভাবে করে, আর এরকম অবৈধ করার পরে আমরা উচ্ছেদ কার্যক্রমগুলো হাতে নিই। উচ্ছেদ পরবর্তী সড়কের জায়গা সংরক্ষণ ও দেখভাল করলে দখল হবে না সড়কের জায়গা। এতে প্রতি বছর অবৈধ দখলদারদের উচ্ছেদে সরকারের অতিরিক্ত টাকাও ব্যয় করতে হবে না বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। টেকনাফের উপকূলীয় জেলেদের ঐতিহ্য টানা জাল দিয়ে মাছ ধরা। সাগর যখন শান্ত থাকে তখনই এই টানা জালের ব্যবহার হয়ে থাকে। টানা জালে ধরা পড়ে চিংড়ি, রূপচাঁদা, কালো পোয়া, সাদা পোয়া সহ বাহারি মাছ। এই মৌসুমে টানা জালে মাছ শিকারের ওপর নির্ভর কয়েকশো জেলে পরিবার। এভাবেই সমুদ্রে মাছ শিকার করে জীবনযাপন করেন উপকূলের জেলেরা। ভয়হীন, পরিশ্রমী আর নিজ কাজের পারদর্শী জেলেদের মৌসুম ভিত্তিক পরিবর্তন করতে হয় জালেরও। শীতের সময় বা শীতের একটু পরে সাগরে যখন তীরের খুব কাছাকাছি মাছ আসে, তখন জালের ঘের দিয়ে মাছ শিকার করেন জেলেরা। এই ঘের জালকেই টেকনাফে স্থানীয়ভাবে বলা হয় টানা জাল। 3 থেকে 4 কিলোমিটার গভীরে গিয়ে জাল দিয়ে ঘিরে মাছ শিকারের আয়োজনের অংশীদার থাকেন 25 থেকে 30 জন। টানা জালে ধরা পড়ে চিংড়ি, রূপচাঁদা, কালো পোয়া, সাদা পোয়া সহ বাহারি মাছ। বাজে রসি শেষ হইলে বাজে জাল ফেলি আইর আবার বল রে আইরে দেখা যাবার সময় দিয়ে বাজে টানি। আমরা এই জালটা সকালতে আসিয়া এই বিকাল পর্যন্ত মারি। আমরা 30 জন 25 জন এরকম হই। 2 কুম মারি বা 3 কুম মারি, 1 কুম মারি, আল্লাহ যা যেতা 1000 পাই, 5000 পাই। টানা জালে মাছ ধরার এই দৃশ্য দেখতে আসেন অনেকেই। পুরাটে মানে একটা টিম চারিপাশ দিয়ে গুল হয়ে ওই মাছটা তারা আবার মানে কি ওই তীরে তুলে ওই বাঁচাবাজি শুরু করে 7-8 বছর আমি দেখতেছি। এটা ঐতিহ্য। এটা আপনার বিশেষ করে যখন শীতের সময় আসে তখন তারা এই জালটা টানে। মাছ ধরার বড় জাহাজগুলো উপকূলের কাছাকাছি না এলে টানা জালে আরো অনেক বেশি মাছ ধরা পড়বে বলে মনে করেন জেলেরা। ডিবিসি নিউজ ডেস্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। এবারে 5 দিনের উৎসবে স্থান পেয়েছে 16টি চলচ্চিত্র। 15 ফেব্রুয়ারি শুরু হওয়া উৎসব চলবে 19 তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। ভাষার মাসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে 2002 সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। প্রতিবারের মতো এবারের 23তম আসর অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে। নতুন ও পুরাতন বাংলা সিনেমা এক ছাদের নিচে দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরা। আমার কাছে এখন পর্যন্ত সব মিলিয়ে খুবই অসাধারণ লাগছে। এরকম একটা ফেস্টিভ্যালের মতো একটা ভাইব ক্রিয়েট করেছে। আমি মুভি দেখতে আমার অনেক ভালো লাগছে। বাংলা চলচ্চিত্র যেটা প্রায় বিলুপ্ত প্রায়, তো এইভাবে একটা ফেস্টিভ্যালের মাধ্যমে যে আমাদেরকে টেনে নিয়ে আসছে, এটা অনেক একটা মানে আনন্দের বিষয়, গৌরবের বিষয়। প্রত্যেক বছরই আসি, দেখা হয় মুভি, এই যে বন্ধু সহ আসছি। স্বল্প মূল্যে এমন চলচ্চিত্র উৎসবের আয়োজনকে সাধুবাদ জানান অনেকে। টিকিট বাজেট ফ্রেন্ডলি আর সহজেই দেখতে পারি, কোনো থিয়েটারে আলাদাভাবে যেতে হয় না। আর এখানে সবাই আমরা স্টুডেন্ট। আমি ক্যাম্পাসের না, বহিরাগত। আমি 3 বছর যাবত এই মুভি দেখতে আসি, তো আজকে আমি কাজল রেখা মুভিটা দেখতে আসছি। 50 টাকা দিয়ে যদি একটা ভালো মানে মুভি দেখা যায় তাহলে সমস্যা কিসের, এর জন্য দেখতে আসা। সব থেকে বড় কথা যেটা আমরা স্টুডেন্ট, আমাদের একটা আয়ত্তের ভিতরে অল্প টাকার ভিতরে আমরা এটা দেখতে পারি। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসব চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা অবধি 4টি সিনেমা প্রদর্শিত হবে। উন্মুক্ত থাকবে সবার জন্য। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। বৈরী আবহাওয়ার ভিন্ন চিত্র দেখছে যুক্তরাষ্ট্র। একদিকে বন্যা, অপরদিকে তুষারপাত। কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত দেশটির দক্ষিণ পূর্বাঞ্চল। এতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে 8 অঙ্গরাজ্যে। বন্যায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত 9 জনের। অন্যদিকে ভারী তুষারপাতের কবলে দেশটির উত্তর ও মধ্য পশ্চিমাঞ্চল। কয়েকদিনের বিরামহীন বর্ষণে বন্যা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে। এ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টির পাশাপাশি অব্যাহত রয়েছে ঝড়ো হাওয়া। এতে বন্যা পরিস্থিতির শিকার কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া ও ক্যারোলাইনা সহ 8 অঙ্গরাজ্য। বৃষ্টির কারণে কোথাও কোথাও দেখা দিয়েছে ভূমিধস। এরই মধ্যে বিদ্যুৎহীন প্রায় 4 লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেন্টাকি অঙ্গরাজ্য। দুকুল ছাপিয়ে গেছে নদীগুলোর পানি। ডুবে গেছে শত শত রাস্তাঘাট সহ বাড়িঘর। পানিতে আটকা পড়েছে শত শত মানুষ। চলছে উদ্ধার অভিযান। পার্কগুলো পরিণত হয়েছে হ্রদে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ বলছে, এসব অঞ্চলে আরও কয়েকদিন ভারী বৃষ্টি সহ বাতাস অব্যাহত থাকবে। ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা কেন্টাকি অঙ্গরাজ্যের। এদিকে হিম বাতাস ও ভারী তুষারপাতে ছেয়ে গেছে নিউ ইংল্যান্ড ও নিউ ইয়র্কের রাস্তাঘাট। একই পরিস্থিতির শিকার মধ্য পশ্চিমের নেব্রাস্কা, উইসকনসিন ও মিশিগান অঙ্গরাজ্য। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।